শীতলপুর গ্রামের ঠিক পাশ দিয়ে চলে গেছে একটা পুরনো কাঁচা রাস্তা, ধুলোবালির পথ, যার দুপাশে গাছপালা এত ঘন যে দিনে দুপুরেও রোদ সেভাবে পড়ে না। রাস্তার এক প্রান্তে একটা বিরাট বটগাছ দাঁড়িয়ে আছে, যেন শিকড়ে ধরে আছে শতাব্দীর গোপন ইতিহাস। এই বটগাছটার নিচেই পড়ে আছে সেই ভাঙাচোরা বাড়িটা, যাকে গ্রামের মানুষ এখন অভিশপ্ত ভিটে বলে চেনে। বাড়িটা একসময় এক ধনী জমিদারের ছিল বলে শোনা যায়। দুতলা সেই ইটের বাড়িটা একসময় নাকি সাদা চুনকাম করা ছিল, বারান্দায় কারুকাজ, কাঠের জানালায় নকশা, সব মিলিয়ে একরকম রাজকীয় ভাব। কিন্তু এখন ভাঙা চাল, উধাও কাঠের দরজা, ফাটল ধরা দেয়াল আর ছাঁচ ধরা মেঝে দেখে বোঝার উপায় নেই যেটা কোনোদিনও মানুষের বসবাসের উপযোগী ছিল। বাড়িটির ইতিহাস গ্রামে অনেকের মুখে মুখে ঘোরে, তবে নির্ভরযোগ্য কোনো সূত্র নেই। কারো মতে জমিদার সাহেব অত্যন্ত নিষ্ঠুর ছিলেন, কৃষকদের থেকে কর আদায়ের সময় পেটানোর নির্দেশ দিতেন, শিশুদেরও ছাড় দিতেন না। আবার কেউ বলে জমিদারের স্ত্রী তান্ত্রিক বিদ্যায় বিশ্বাস করতেন এবং গোপনে নানা অদ্ভুত ব্রত পালন করতেন। কিন্তু যেটা নিয়ে সবার মুখে এক রকম গল্প আছে, সেটা হলো এক ভয়াবহ রাতে হঠাৎ করেই পুরো পরিবার মেরে ফেলা হয়। সেই রাতে নাকি প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল। বজ্রপাত, বাতাস আর অন্ধকারে মোড়া সেই রাতেই কে বা কারা ভিতরে ঢুকে একে একে সবাইকে হত্যা করে। জমিদার, তার স্ত্রী, তাদের 3 সন্তান এবং 2 দাসী কেউই বাঁচেনি। পরদিন সকালে গ্রামের কিছু লোক এসে দেখে বাড়ির দরজা খোলা আর ভেতরে লাশের স্তূপ। ঘর জুড়ে ছোপ ছোপ রক্ত, দেয়ালে আঁচড়ের দাগ, জানালার পাশে পড়ে থাকা এক শিশুর রক্তমাখা খেলনা, সব মিলিয়ে এক বিভীষিকাময় দৃশ্য। হত্যাকারীদের কখনো ধরা যায়নি, আর পুলিশও নাকি সেই সময় সবকিছু ধামাচাপা দিতে চেয়েছিল। তবে ভয়ঙ্কর কাহিনীর শুরু এখানেই শেষ হয়নি। হত্যাকাণ্ডের পর থেকেই শুরু হয় একের পর এক অলৌকিক ঘটনা। রাতে বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় লোকেরা অদ্ভুত শব্দ শুনতে পায়, কখনো কুকুরের মতো ডাকা, কখনো বাচ্চার কান্না, আবার কখনো কোনো মহিলার কণ্ঠে গম্ভীর ফিসফিসানি। কেউ কেউ বলে তারা নিজের চোখে দেখেছে বাড়ির বারান্দায় একজন সাদা শাড়ি পরা মহিলা দাঁড়িয়ে আছে, চোখ দুটো লাল টকটকে, মুখে কোনো অভিব্যক্তি নেই। আবার কেউ কেউ বলেছে মাঝরাতে বাড়ির ভেতর থেকে কাঁটা চিরুনি দিয়ে চুল আঁচড়ানোর শব্দ আসে, যেন কেউ আয়নার সামনে দাঁড়িয়ে তৈরি হচ্ছে। শুধু শব্দই নয়, কয়েকজন গ্রামের যুবক একবার চ্যালেঞ্জ নিয়ে বাড়ির কাছে গিয়ে বসেছিল, কিন্তু তাদের একজন হঠাৎ অজ্ঞান হয়ে যায় আর অন্যজন পরদিন সকালে নিজের নামও মনে করতে পারেনি। বাড়িটির চারপাশে এতটাই ভয় আর কুসংস্কার ছড়িয়ে গেছে যে দিনের আলোতেও কেউ একা ওই রাস্তা ধরে হাঁটে না। সন্ধ্যা নামার পর রাস্তার পাশে বটগাছটা যেন আরও ভয়ঙ্কর রূপ নেয়। গ্রামের প্রবীণেরা বলেন এই ভিটেটা মানুষ নয়, কিছু টানতে থাকে, কে জানে কি। কারো মতে সেই রাতের পরে জমিদার পরিবার বাড়িটিতে আটকে পড়েছে আর তারা প্রতিশোধ চাইছে। কারো মতে স্ত্রী তন্ত্রমন্ত্র করত বলে বাড়িটা একটা শক্তিশালী অভিশাপের অধীন। অনেক ওঝা, তান্ত্রিক এসেছেন শোধন করতে, কিন্তু কেউ সফল হয়নি, বরং তারা নিজেরাই অসুস্থ হয়ে ফিরে গেছেন। কেউ কেউ তো নিখোঁজই হয়ে গেছেন। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো এখনও প্রতি বছর অন্তত একজন পথ হারিয়ে বাড়ির আশেপাশে চলে আসে, আর তারপর থেকেই তাদের মানসিক ভারসাম্য নষ্ট হতে শুরু করে। অনেকে বলে তারা রাতে একটা ছোট বাচ্চার গলা শুনেছে যে বলছে, আমাকে আমার মায়ের কাছে নিয়ে চলো। আবার কেউ বলে একটা অদৃশ্য ছায়া তাকে টেনে নিয়ে যেতে চাইছিল। ভয় পাওয়া মানুষগুলো একটাই কথা বলে, ওখানে কিছু আছে, ও একা না। বাড়িটির চারদিকে আগাছা আর ঝোপঝাড় এমনভাবে ছড়িয়ে গেছে যেন প্রকৃতিও চায় না মানুষ সেখানে যাক। একবার পঞ্চায়েতের উদ্যোগে বাড়িটি ভাঙার চেষ্টা করা হয়েছিল, কিন্তু মজুররা এক রাত কাজ করেই ফিরে আসে। তারা জানায় রাতে তাদের গায়ের ওপর দিয়ে শীতল হাওয়া বয়ে যাচ্ছিল, তাদের মাথার ওপর কেউ যেন দাঁড়িয়েছিল। পরদিন সেই কাজ বন্ধ হয়ে যায়, আর সেই থেকে বাড়িটা অভিশপ্ত ভিটে নাম পায়। শীতলপুর গ্রামের প্রতিটি মানুষের মনে একটা অদৃশ্য ভয় কাজ করে। নতুন প্রজন্ম গল্পগুলোকে পুরনো গল্প বলে উড়িয়ে দিলেও অন্ধকার নামার সাথে সাথে
কেউ আর ওই রাস্তার ধারে থাকে না। এমনকি মোবাইলের আলো জ্বালিয়ে হলেও কেউ কাঁচা রাস্তায় হাঁটে না। বাড়িটির আশেপাশে রাত হলেই কুকুর, পাখি, এমনকি পোকামাকড়েরও শব্দ বন্ধ হয়ে যায়, যেন তারা জানে কিছু একটা ঘুরে বেড়াচ্ছে, যা অদৃশ্য অথচ উপস্থিতি তীব্র। এই ভয়, এই রহস্য, এই নিঃসঙ্গতা নিয়ে যুগের পর যুগ ধরে দাঁড়িয়ে আছে সেই অভিশপ্ত ভিটেটি। তার দেওয়ালগুলো যেন কান পেতে শুনে যাচ্ছে প্রতিটি পথচারীর হাঁটার শব্দ, প্রতিটি শিশুর কান্না, আর অপেক্ষা করছে পরবর্তী আত্মাটির জন্য যে তার গল্পের শেষ পাতা হয়ে উঠবে। রাহুল সরকারের বয়স মাত্র ২৬, কিন্তু সাহস আর কৌতূহলে সে বয়সের চেয়ে অনেক বেশি পরিণত। ইউটিউবে তার নিজের হরর এক্সপ্লোরেশন চ্যানেল, নাম ভয়ের পেছনে, যেখানে সে পরিত্যক্ত বাড়ি, কবরস্থান, অন্ধকার গুহা বা ভূতের গল্প জড়ানো স্থান ঘুরে ঘুরে ভিডিও করে। তার চ্যানেলের সাবস্ক্রাইবার এখন প্রায় ১.৫ লাখ, আর প্রতিটা ভিডিওতে হাজার হাজার ভিউ। তবে রাহুলের উদ্দেশ্য শুধুই জনপ্রিয়তা নয়, সে সত্যিকারের রহস্য ভালোবাসে আর বিশ্বাস করে অনেক কুসংস্কার আসলে মানুষের ভয় থেকেই জন্ম নেয়। তার যুক্তি, ভয়কে চোখে চোখ রেখে দেখতে হয়, তবেই বোঝা যায় এটা সত্যি না আমাদের কল্পনা। এই কারণে যখন রাহুল তার এক বন্ধুর কাছ থেকে শোনে শীতলপুর গ্রামের অভিশপ্ত ভিটের কথা, সে থেমে থাকতে পারে না। সে ইন্টারনেটে খোঁজ করে দেখে এই বাড়ি নিয়ে খুব বেশি কিছু নেই, শুধু কয়েকটা ফোরাম পোস্ট, লোকজনের কিছু অস্পষ্ট অভিজ্ঞতা আর ভয়ের গল্প। কিন্তু এই অন্ধকারের মধ্যেই রাহুল দেখতে পায় আলো, একটি এমন জায়গা যার গল্প মানুষ মুখে মুখে বললেও কেউ সত্যিকারের তদন্ত করেনি। তার মনে হয় এখানেই লুকিয়ে আছে তার চ্যানেলের পরবর্তী হিট কন্টেন্ট। সে সিদ্ধান্ত নেয় সে নিজেই যাবে শীতলপুর এবং এক রাত কাটাবে সেই ভিটেতে, যা নাকি বহু বছর ধরে অশরীরীদের বসতি বলে চিহ্নিত। সকালবেলা রাহুল রওনা হয় তার ক্যামেরা, গোপন মাইক্রোফোন, ইনফ্রারেড সেন্সর আর লাইট সহ প্রয়োজনীয় সমস্ত সরঞ্জাম নিয়ে। সঙ্গে একটা ছোট ট্রাইপড, পাওয়ার ব্যাংক, রেকর্ডিং ডিভাইস আর একটি পুরনো ডিজিটাল ক্যামেরাও নেয় ব্যাকআপের হিসেবে। শহর থেকে গাড়ি ভাড়া করে সে বিকেলের দিকে পৌঁছে শীতলপুর। ছোট একটা মাটির রাস্তা ধরে গ্রামের ভেতর ঢোকার সঙ্গে সঙ্গেই সে বুঝে যায় এই জায়গার বাতাস অন্যরকম। চারপাশে যেন একটা নীরব গুমোট ভাব, যেটা সাধারণ গ্রামীণ সৌন্দর্যের চেয়ে অনেক বেশি ভারী, অনেক বেশি চাপা। চায়ের দোকান, ক্ষেতের ধার, পুকুর পাড়, যেখানে যায় সেখানেই সে একটাই প্রশ্ন করে, ওই রাস্তার ধারে পুরনো ভিটেটা নিয়ে কিছু জানেন? এবং প্রতিবারই সে পায় এক ধরনের অস্বস্তিকর প্রতিক্রিয়া। কেউ চোখ সরিয়ে নেয়, কেউ ভ্রুকুচকে বলে, ওইটা নিয়ে কথা বলাই উচিত না। তবে এক বৃদ্ধ, নাম সুধাংশু কাকা, দোকানের এক কোণে বসে চুপচাপ চা খাচ্ছিলেন। তিনি হঠাৎ বলে ওঠেন, তুই ওদিকে যাবি না ছেলে, ও বাড়িতে রাত কাটানোর মানে আত্মার খাঁচায় ঢোকা। ফিরে আসবি তো নিজের মতো করে ফিরবি না। রাহুল একটু হেসে বলে, আমি এসব ভয় পাই না কাকা, সত্যি যদি কিছু থাকে তো ক্যামেরায় ধরা পড়বে, আর যদি না থাকে তাহলে ভয়টাই তো ভুল প্রমাণ হবে। সুধাংশু কাকা মাথা ঝাঁকিয়ে বলেন, ভয় দেখায় না, ভয় টানে, আর একবার যদি টান পড়ে ফিরতি পথ থাকেই না। রাহুল ঠিক করেন তিনি রাতটা বাড়িটির ভেতরেই কাটাবেন। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই সেটার ব্যাগপত্র গুছিয়ে বাড়ির দিকে এগোয়। রাস্তার একদিকে ধান ক্ষেত আর অন্যদিকে সেই প্রাচীন বটগাছ, যেটার নিচে সময় যেন থেমে আছে। বাড়িটার সামনে এসে রাহুল দাঁড়ায়। তার সামনে বিশাল ফটক, যেটা এখন ভেঙে পড়ে আছে। ঝোপঝাড়ার আগাছায় ঢেকে থাকা বারান্দা, ভাঙা জানালা আর অদ্ভুত এক নীরবতা যেন তাকে ভিতর থেকে কিছু একটা অনুভব করায়। কিন্তু রাহুল এগিয়ে যায়, কারণ তার বিশ্বাস ভয়কে ক্যামেরাবন্দি করতেই সে এসেছে। ভেতরে ঢুকেই সে প্রথমে জায়গাটা ঘুরে দেখে। ঘর তিনটে, একটা ছোট বারান্দা আর একটা ভাঙা সিঁড়ি, যেটা দোতলার দিকে গেছে। সিঁড়ি অবধি ওঠার সাহস এখনই করে না। রাহুল বরং নিচ তলাতেই তার ক্যামেরা সেট করতে শুরু করে। সে তার ইনফ্রারেড ক্যামেরা কোনায় বসিয়ে দেয় আর নিজে একটি হ্যান্ডহেল্ড ক্যামেরা হাতে রাখে। রেকর্ডিং শুরু হয়। সে ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলে, বন্ধুরা, আজকের ভিডিওতে আমি এসেছি পশ্চিম বাংলার একটি ভয়ঙ্কর পরিত্যক্ত বাড়িতে, যেটা বহু বছর ধরে অভিশপ্ত বলে পরিচিত। আজ আমি এখানে রাত কাটাবো, আর সত্যি কিছু ঘটে কিনা সেটাই দেখা যাবে। সন্ধ্যার শেষ আলো মুছে যাওয়ার সঙ্গে সঙ্গে বাড়ির ভিতর অন্ধকার নামে। রাহুল তার হেডল্যাম্প জ্বালিয়ে দেয় আর টর্চ দিয়ে ঘরের আনাচে কানাচে তাকায়। প্রথম আধ ঘন্টা কিছু ঘটে না, শুধু ইঁদুরের দৌড়ঝাঁপ আর মাঝে মাঝে জানালার ফাঁকে বাতাসে পাতার কচকচ শব্দ।
রাহুল একটু হাসে, এই সবই তো ভয় পেয়ে যায় সবাই। তবে রাত একটু গভীর হতেই ধীরে ধীরে অস্বাভাবিকতা শুরু হয়। হঠাৎই পাশের ঘরের দরজা, যেটা সে খোলা রেখেছিল, সেটা আস্তে করে বন্ধ হয়ে যায়। ঝাঁপ করে নয়, বরং এমনভাবে যেন কেউ আস্তে করে টিনে বন্ধ করছে। ক্যামেরা সঙ্গে সঙ্গে সেই আওয়াজ রেকর্ড করে নেয়। রাহুল ধীরে ধীরে উঠে গিয়ে দরজার দিকে এগোয়। দরজার কাছে গিয়ে সে দেখতে পায় হালকা হাওয়া বইছে, কিন্তু জানালা বন্ধ। ঘরে ঢুকে সে কিচ্ছু দেখতে পেল, পেছনে একটা ঠান্ডা অনুভব করে, যেন কেউ পেছনেই দাঁড়িয়ে আছে। হঠাৎ করেই তার রেকর্ডিং মাইক্রোফোন থেকে এক ঝিরিঝিরি শব্দ আসে, একটা অস্পষ্ট গলার আওয়াজ, যেন কেউ বলছে, চলে যা। রাহুল অবাক হয়ে যায়। সে কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর বলে, বন্ধুরা, আপনারা শুনতে পাচ্ছেন? এই আওয়াজটা কোথা থেকে আসছে সেটা স্পষ্ট নয়, আমি আবার ঘরটা ঘুরে দেখছি। সে আবারও ক্যামেরা নিয়ে ঘরের অন্য দিকে এগোয়। হঠাৎই ছাদের ওপর থেকে এক ধরনের শব্দ আসে, ধপ ধপ করে কিছু একটা হেঁটে যাচ্ছে, ভারী পায়ের আওয়াজ, যেন কেউ একজোড়া খড়ম পায়ে দুতলায় ঘুরে বেড়াচ্ছে। এবার রাহুলের গলা শুকিয়ে আসে, কিন্তু তবু সে বলে, আমি ভয় পাচ্ছি না, আমি এখানেই থাকব, সত্যি কিছু থাকলে সেটা আমি সামনে আনব। কিন্তু তার হাতের ক্যামেরা ধীরে ধীরে কাঁপতে থাকে, কারণ তার চোখে পড়ে ঘরের কোণা একটা ছায়া যেন একটু আগে ছিল, এখন নেই। সে ক্যামেরা ঘুরিয়ে ফের সেদিকে তাকায়, কিন্তু কিছুই দেখতে পায় না। তার মনে হয় কেউ বা কিছু তাকে দেখতে পাচ্ছে আর তার প্রতিটা পদক্ষেপ অনুসরণ করছে। বাইরে তখন রাত 1টার কাছাকাছি। চারপাশে কুয়াশা জমতে শুরু করেছে, আর বাড়ির আশেপাশের বাতাসটা যেন ধীরে ধীরে ভারী হয়ে উঠছে। ঘড়ির কাঁটা যত এগোয়, রাহুলের বুকে ধুকপুকানিও ততই বাড়ে। তবু সে অপেক্ষা করে আরও গভীর রাতের জন্য, যখন নাকি অসামান্য ঘটনাগুলো ঘটে। কিন্তু সে তখনও জানে না তার সাহসী সিদ্ধান্তের জন্য তাকে কি ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হতে হবে। রাত প্রায় 2টো ছুঁই ছুঁই করছে। শীতলপুরের সেই পরিত্যক্ত ভিটের ভেতর গভীর অন্ধকারে বসে রাহুল নিজের ক্যামেরার লাল আলো দিয়ে তাকিয়ে দেখছে, যেটা এখনও রেকর্ড করছে। বাইরে দূর থেকে মাঝে মধ্যে শিয়ালের ডাক শোনা যাচ্ছে, আর ভেতরে সব নিস্তব্ধ। এই নিস্তব্ধতাই যেন সবচেয়ে বেশি ভয়ঙ্কর। রাহুল বহুবার এমন জায়গায় রাত কাটিয়েছে, কিন্তু এই বাড়িটার ভেতরের ভার যেন অন্যরকম। কিছু একটা অদৃশ্য, কিছু একটা দৃঢ়ভাবে উপস্থিত, অথচ দেখা যায় না। তার চোখে আর মনে ধীরে ধীরে অস্থিরতা জমতে শুরু করে। কিছুক্ষণ আগে সে ছাদের ওপর ভারী কিছু চলার শব্দ শুনেছে। সে সাহস করে দোতলার সিঁড়ির দিকে তাকিয়েছিল, কিন্তু সেখানে অন্ধকার ছাড়া কিছু দেখা যায়নি। সিঁড়ির ধাপে ধাপে এখনো ধুলো জমে আছে, কোনো পায়ের ছাপ নেই, অথচ শব্দ এসেছিল স্পষ্টভাবে। তখন সে নিজেকে বোঝাতে চেষ্টা করেছিল, হয়তো ইঁদুর বা ছাদের খোপে কোনো প্রাণী হেঁটে বেড়াচ্ছিল। কিন্তু এই যুক্তির ভেতরেও একটা ফাঁকা ভাব ছিল। হৃদয়ের কথা একটা জায়গায় সে জানত ওটা কোনো সাধারণ আওয়াজ ছিল না। তবু রাহুল সাহস করে ঘরের মাঝখানে তার ট্রাইপড বসিয়ে দেয়। সে ইনফ্রারেড ক্যামেরা অন করে এবং রুম টু রুম ওয়াক থ্রু শুরু করে, যাতে সে কিছু অদ্ভুত ঘটনা ক্যামেরা বন্দি করতে পারে। প্রথম ঘরটা ছোট, একটা পুরনো কাঠের আলমারি, ভাঙা খাট আর এক কোনায় পড়ে থাকা ছেঁড়া চাদর। রাহুল লেন্স ঘুরিয়ে বলে, বন্ধুরা, আমি এখন প্রথম ঘরে আছি। দয়া করে আপনারা যদি কোনো ছায়া বা শব্দ শুনতে পান, ভিডিওর কমেন্টে টাইম স্ট্যাম্প দিয়ে জানাবেন। আমি এখনো কিছু দেখিনি, কিন্তু একটা অস্বাভাবিক চাপ অনুভব করছি। সে যখন দ্বিতীয় ঘরের দিকে এগোচ্ছে, হঠাৎ পেছন থেকে আসে টুপটাপ শব্দ। মেঝেতে যেন জলের ফোঁটা পড়ছে। সে থমকে যায়। এই বাড়িতে তো জল নেই। সে ধীরে ধীরে পেছনে তাকায়, কিছু নেই, কিন্তু মেঝেতে এক জায়গায় সে দেখতে পায় যেন জলের দাগ। সে সেখানে ক্যামেরা ফোকাস করে এবং তার চোখে বিস্ময়। ফোঁটার আকারটা যেন রক্তের মতো, হালকা ঘন। হঠাৎই ক্যামেরা স্ক্রিনে এক ঝাঁক ঝিরঝির শব্দ ভেসে আসে, ছবি ঝাপসা হয়ে যায় আর ক্যামেরা নিজে নিজে বন্ধ হয়ে যায়। রাহুল দ্রুত নিজের ব্যাকআপ ক্যামেরা বের করে অন করে আর বলে, আমার ক্যামেরা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। আমি জানি না এটা ব্যাটারির কারণে নাকি কিছু বাইরের প্রভাব, কিন্তু এমনটা আগে কখনো হয়নি। সে কিছুটা ঘামছে, কপালে হাত দিয়ে আবার তার চারপাশে তাকায়। এই সময় হঠাৎ করে পাশের ঘরের দরজা, যেটা সে কিছুক্ষণ আগে খুলে রেখেছিল, আস্তে করে ক্যাঁকিয়ে বন্ধ হয়ে যায়।
দরজাটা খাটের পাশ দিয়ে এমনভাবে লাট বন্ধ হয় যেন কেউ ভেতর থেকে ধাক্কা দিয়েছে। কিন্তু রাহুল নিশ্চিত ঘরে সেই ছাড়া আর কেউ নেই। সে এগিয়ে গিয়ে দরজাটা ঠেলে খোলে, ভেতরে ঢোকে। ঘরটা একেবারে ফাঁকা, শুধু একটা ছোট আয়না দেয়ালে ঝুলছে। আয়নাটা হালকা দুলছে, যেন কেউ একটু আগেই তাতে হাত দিয়েছে। রাহুল লেন্স সামনে ধরে ধীরে ধীরে আয়নার দিকে এগোয়। আয়নার মধ্যেই সে নিজের প্রতিবিম্ব দেখতে পায় এবং তার পেছনে একটি ছায়া মূর্তি। সাদা শাড়ি, এলোমেলো চুল, গাঢ় কালো চোখ, যেটা সে পেছনে ঘুরে দেখতেই পায় না, কারণ যখন সে ফিরতে যায় তখন ঘরটা ফাঁকা। রাহুলের গলা শুকিয়ে যায়। সে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে। হাতের ক্যামেরাটা যেন ভারী হয়ে এসেছে। তার মনে হয় সে যেন সময়ের ভেতর আটকে গেছে। চারপাশে থেকে বাতাসটা আরো ঘন হয়ে যাচ্ছে। তারপর হঠাৎ একটা মেয়ের কণ্ঠস্বর, খুব নিচু, প্রায় ফিসফিসিয়ে, আমার বাচ্চা কোথায়? সেই শব্দ আসে সরাসরি কার কানের পাশে, কিন্তু আশেপাশে কেউ নেই। রাহুল এবার আর চুপ থাকে না। সে ক্যামেরায় বলে, বন্ধুরা, কিছু একটা ঘটছে। আমি এখানেই থাকব, কিন্তু এখন আমি আমার সমস্ত সেন্সর চালু করব। সে ব্যাগ থেকে ইএমএফ ডিটেক্টর, মোশন সেন্সর আর টেম্পারেচার সেন্সর বের করে। ইএমএফ ডিটেক্টর হালকা কম্পন শুরু করে, যেটা সাধারণত কোনো বৈদ্যুতিক ক্ষেত্র থাকলে ঘটে, কিন্তু এই বাড়িতে তো বৈদ্যুতিক নেই। মোশন সেন্সর সেট করার পরই সেটা তীব্রভাবে শব্দ করতে শুরু করে, যেন ঘরের এক কোণ থেকে কোনো নড়াচড়া ধরা পড়ছে। রাহুল তড়িঘড়ি করে ক্যামেরা সেদিকে ঘোরায়। কিছুই নেই, শুধু বাতাসে একটা পর্দা দুলছে, অথচ ওই ঘরে কোনো জানলাও নেই। ঠিক তখনই আবার সেই কণ্ঠস্বর, এবার কিছুটা জোরে আর ব্যথা ভরা, আমার বাচ্চা, আমার বাচ্চা। রাহুলের শরীর ঠান্ডা হয়ে যায়। সে জানে ভয় পাওয়ার সময় এখন নয়, এখন তাকে ধৈর্য রাখতে হবে, কারণ যদি সত্যিই কিছু অতিপ্রাকৃত ঘটছে তার প্রমাণ এই ক্যামেরাতেই থাকবে। কিন্তু তার ভেতরের সাহসও ধীরে ধীরে ক্ষয়ে যাচ্ছে। সে পাশের ঘর থেকে একটা ঠান্ডা হাওয়া অনুভব করে, এমন হাওয়া যা তার শ্বাস আটকে দেয়। সে দেখে ঘরের কোনায় থাকা পুরনো খাটের নিচে যেন কিছু নড়ছে। সে ধীরে ধীরে ক্যামেরা নিচু করে খাটের নিচে তাকায় আর দেখে একজোড়া শিশু পা, ছোট ছোট, নোংরা, রক্তমাখা পা। তারপর হঠাৎ করে লাইট বন্ধ হয়ে যায়, পুরো বাড়ি অন্ধকারে ঢেকে যায়। রাহুল ক্যামেরা দিয়ে চারপাশ দেখতে চেষ্টা করে, কিন্তু তখন শুধু শোনা যায় একটানা কান্নার শব্দ, একটি ছোট শিশুর, যেটা ধীরে ধীরে উচ্চ স্বরে পরিণত হয়। তারপর আচমকা থেমে যায়। তারপর শুধু নিস্তব্ধতা। রাহুল নিঃশব্দে দাঁড়িয়ে থাকে, ঠোঁট শুকিয়ে গেছে, বুকের ভেতর তীব্র ধরফড়ানি। তখনই আবার শুনতে পায় সেই মেয়ের কণ্ঠ, এবার খুব কাছ থেকে, যেন তার পাশেই দাঁড়িয়ে, তুই আমার বাচ্চা হয়ে যা। এই পর্বে রাহুল বুঝতে শুরু করে যে সে যা খুঁজতে এসেছিল তার চেয়ে অনেক ভয়ঙ্কর কিছু সামনে দাঁড়িয়ে আছে। সে বুঝে যায় বাড়িটি শুধু ভূতের নয়, বরং কিছু গভীর অভিশপ্ত আবেগের আবেশে বাঁধা, যেখান থেকে মুক্তি পাওয়া সহজ হবে না। ঘড়ির কাঁটা তখন রাত ৩টের কাছাকাছি। পরিত্যক্ত ভিটের ভেতর দাঁড়িয়ে রাহুল একেবারে নিস্তব্ধ, নিঃশব্দ, নিঃসাড়। চারদিকে পিচ ঢলা অন্ধকার, কেবলমাত্র তার হাতে থাকা নৈশভিজনের ক্যামেরার ইনফ্রারেড আলো ফিকে করে জ্বলছে। ঘরের বাতাস যেন জমে আছে, ঠান্ডা নয় বরং থমথমে। এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল সময় আটকে গেছে, বাইরে ঝিঁঝি পোকারাও থেমে গেছে, কুকুরের ডাক বন্ধ, এমনকি বাতাসের আওয়াজটুকুও যেন মৃত। তার কানের মধ্যে এখনো ঘুরে বেড়াচ্ছে সেই শব্দ, তুই আমার বাচ্চা হয়ে যা। গলা খুব নিচু, কিন্তু ব্যথায় মোড়ানো। এমন গলা সে কখনো শোনেনি, এবং ভয়াবহ বিষয় হল এই গলা বাস্তবের চেয়ে বেশি সত্যি। ক্যামেরার স্ক্রিনে কিছু ধরা পড়ছে না, কিন্তু তার শরীরের প্রতিটি কোষ টের পাচ্ছে সে একা নয়, কেউ বা কিছু তার আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে, খুব ধীরে, ধৈর্যের সাথে। রাহুল হঠাৎ বুঝতে পারে তার মাথা ঝিমঝিম করছে, সে আর ঠিকভাবে চিন্তা করতে পারছে না, চারপাশটা ঘোলাটে লাগছে। সে চোখ বন্ধ করে একটা দীর্ঘ নিঃশ্বাস নিতে চায়, কিন্তু শ্বাস আটকে আসে। মনে হলো যেন বুকের ওপর কেউ বসে আছে, এক ধরনের অদৃশ্য চাপ। সে ক্যামেরা হাতে করে আস্তে করে বারান্দার দিকে এগোয়। চলার সময় মেঝের কাঠগুলো কেঁকিয়ে ওঠে। হঠাৎ মনে হয় যেন তার পায়ের পেছনে কেউ হালকা করে টান দিল। সে চমকে পেছনে তাকায়, কেউ নেই, কিন্তু এক কোণায় পড়ে থাকা সেই রক্তমাখা খেলনাটি নিজে নিজে গড়িয়ে এসে থামে ঠিক তার সামনে।
রাহুলের মুখ শুকিয়ে আসে। সে জোর করে নিজেকে স্থির রাখে। ক্যামেরায় চোখ রাখতেই দেখে ঘরের জানালার পাশে দাঁড়িয়ে একটা ছায়ামূর্তি। আগেও সে এরকম আবছা কিছু দেখেছে, কিন্তু এবার এটা ছিল স্পষ্ট। ছায়াটা ধীরে ধীরে ঘুরে তাকায় ক্যামেরার দিকে। চোখ দুটো জলজলে লাল, মুখে রক্তের দাগ, কোলে একটা মৃত শিশুর মতো কিছুর ছায়া। তার গা দিয়ে হিমেল ঘাম ছুটে যায়। সে যেন আর এক পাও এগোতে পারছে না, শরীর জমে গেছে। এক ঝলকে ছায়াটা উধাও হয়ে যায়। এরপর আবার সেই শব্দ, খোঁড়াখুড়ির মতো মেঝের নিচ থেকে উঠছে, যেন কেউ নোক দিয়ে মাটির তলা থেকে উঠতে চাইছে। সে এবার নিজেকে ঠেলে জানালার দিকে এগোয়, বেরোতে হবে এখনই। কিন্তু দরজার কাছে গিয়ে দেখে দরজাটা আর খুলছে না। যেটা সন্ধ্যায় সে সহজেই ঠেলে খুলেছিল, সেটা এখন পাথরের মতো ভারী। সে গায়ে ঝাঁপিয়ে পা দিয়ে ধাক্কা দিয়ে জোরে ঠেলে দরজা খুলতে চায়, কিন্তু কোনো প্রতিক্রিয়া নেই, যেন দরজার ওপাশে কেউ দাঁড়িয়ে ঠেকিয়ে রেখেছে। এবার সে চিৎকার করে ওঠে, কে আছো? আমি এখানে আটকে গেছি, খুলে দাও দয়া করে। কিন্তু উত্তর আসে না, বরং তার ঠিক পেছনেই আবার সেই গলা, এবার আরও কাছে, আরও কর্কশ। তুই যদি আমার বাচ্চা হতেই না চাস, তাহলে ফিরতি পথ পাবি না। রাহুল ঝট করে পেছনে ঘোরে, ক্যামেরা সামনে ধরে। দেওয়ালে হঠাৎ আগুনের মতো উজ্জ্বলতায় কিছু লেখা ভেসে ওঠে। আলোর লেখায় নয়, বরং রক্ত দিয়ে লেখা, তুইও আমার বাচ্চার মতো হারিয়ে যাবি। তার মাথার ভেতর চিৎকার শুরু হয়। নিজেকে শান্ত রাখতে সে চোখ বন্ধ করে মনে মনে বলে, এটা বাস্তব না, এটা আমার মানসিক বিভ্রাম, আমি ঘুমিয়ে পড়েছি হয়তো। না, আমি ভিডিও করতে এসেছি, আমি এখানে আছি, আমি জেগে। কিন্তু মন মানে না, শরীর মানে না। তার চারপাশে এত কিছুর মধ্যে সে এখন কেবলমাত্র একটা শব্দ শুনতে পাচ্ছে, কান্না। এক শিশুর হৃদয় বিদারক কান্না। তারপর সেই কণ্ঠস্বর, আমি মরে গেছি, কেউ আমায় ফেরায়নি, তুই যাবি কোথায়? রাহুল এক মুহূর্তের জন্য স্থির হয়ে যায়। সে হঠাৎ ভাবে, এই আত্মাটা কি কেবল ভয় দেখাচ্ছে, নাকি কোনো গল্প বলছে? হয়তো সেই মহিলার সন্তান সত্যিই হারিয়ে গিয়েছিল, হয়তো তাকে কেউ হত্যা করেছিল, হয়তো সেই শোক, সেই যন্ত্রণা, সেই আক্ষেপের আকারে সেই বাড়ির প্রতিটি দেওয়ালে, প্রতিটি মেঝেতে থেকে গেছে, মিশে গেছে এক গভীর অভিশাপে। কিন্তু তার দেহ এখন আর ভাবার অবস্থায় নেই। সে বারান্দা দিয়ে ছাদে উঠতে চায়, ওপরে উঠলে হয়তো জানালা দিয়ে বেরোতে পারবে। দোতলার সিঁড়িতে পা রাখতেই সে দেখে প্রতিটি ধাপে এখন শিশুর পায়ের ছাপ, লালচে ভেজা দাগ। ওপরে উঠেছে কেউ। রাহুল থমকে দাঁড়ায়। হঠাৎ করেই ছাদের ওপর এক বিকট আর্তনাদ, একসঙ্গে শিশু ও মায়ের চিৎকার মিশে গিয়ে যেন পুরো বাড়িটা কাঁপিয়ে তোলে। সেই মুহূর্তে সে হঠাৎ পিছলে পড়ে সিঁড়ির ধাপ থেকে নিচে। ক্যামেরা হাত থেকে ছিটকে যায় এক কোণে। মাটিতে পড়ে থাকা অবস্থায় সে দেখে একজোড়া পা ধীরে ধীরে এগিয়ে আসছে তার দিকে। সে নড়তে পারে না, তার দেহ জড়ো হয়ে গেছে, শুধু চোখ দিয়ে দেখতে পাচ্ছে। সাদা শাড়ি, চুলে রক্ত, চোখ লাল, কোলে একটা ফাটা পুতুল। মহিলা ছায়ামূর্তিটা তার সামনে এসে থামে। ঠান্ডা বাতাসে সেই মৃত নারীর গলা শোনা যায়, তুই আমায় দেখলি, এখন তুই আমার। আর তখনই যেন সব নিস্তব্ধ হয়ে যায়। কিছুক্ষণের জন্য সময় থেমে থাকে। তারপর একটা ধাক্কায় ঘরের আলো জ্বলে ওঠে। ক্যামেরা আবার চালু হয়। রাহুল উঠে বসে দেখে ঘর ফাঁকা, কোথাও কেউ নেই। দরজা এখন অল্প ঠেললেই খুলে যাচ্ছে। সে বুঝতে পারে না সবটা কি সত্যিই ঘটেছিল, নাকি এটা সময়ের কোনো ফাঁদ ছিল। কিন্তু সে বেরিয়ে যায়। ক্যামেরা ব্যাগে ভরে বাড়ির সামনে দাঁড়িয়ে হালকা কাঁপতে থাকা হাতে সে মোবাইল তুলে ধরতে চায়। কোনো সিগন্যাল নেই। তবে একটা জিনিস দেখে সে অবাক হয়ে যায়। বাড়ির বাইরের কাঁচা রাস্তায় শিশুর পায়ের ছাপ ছড়িয়ে আছে। তার পাশ দিয়ে হেঁটে গেছে কেউ, এবং ঠিক তার পেছনে বটগাছের নিচে এক ছায়া দাঁড়িয়ে আছে, স্থির, চোখ ধাঁধানোভাবে নীরব। রাহুল পেছন ফিরে তাকায়, কিন্তু সেখানে কিছু নেই। তবু তার গলার কাছে একটা শব্দই আটকে থাকে, মুক্তি নেই। রাহুল দৌড়ে বাড়ির চৌহদ্দি পেরিয়ে যখন বাইরে আসে, তখন রাত প্রায় শেষ প্রান্তে। আকাশে এক ফালি চাঁদ, চারপাশে ধোঁয়াটে কুয়াশা। বাতাস হিম এবং নিস্তব্ধতা এমন যে নিজের নিঃশ্বাসের শব্দ পর্যন্ত ভারী লাগছে। সে দৌড়ে যায় রাস্তার দিকে। বুক ধড়ধড় করছে, কিন্তু কণ্ঠে কোনো আওয়াজ নেই। মোবাইলে এখনও কোনো সিগন্যাল নেই। ঘড়িতে সময় থেমে আছে 3:33 মিনিটে। রাহুল বুঝতে পারে কিছু একটা এখনও তাকে ছাড়েনি। সে এখনও ওই বাড়ির সীমানার মধ্যে। হয়তো শরীর বাইরে এসছে, কিন্তু আত্মা নয়। অবশেষে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে সে গ্রামে ফিরে আসে। প্রথম আলোয় চায়ের দোকানের সামনে কয়েকজন জেগে ওঠা চাষি আর গাভী চালক
তাকে দেখে থমকে যায়। রাহুলের চেহারা দেখে মনে হয় সে একরাশ যুদ্ধ জিতে ফিরেছে, অথবা এক ভূতের ঘর থেকে বের হয়েছে, যেটা আসলে সত্যিও। গায়ে কাদা, চোখ লাল, ঠোঁট শুকনো, কথা বলতে পারছে না। কেউ কেউ দৌড়ে আসে, পানি দেয়, মাথায় হাত রাখে। সুধাংশু কাকা এগিয়ে এসে বলে, তুই বেঁচে ফিরেছিস সেটা বড় কথা, কিন্তু তোর চোখে যা দেখছি তুই আর আগের মতো নেই। রাহুল কোনো কথা না বলে কেবল ক্যামেরার ব্যাগটা শক্ত করে জড়িয়ে ধরে। সে জানে ওই ক্যামেরার ভেতরে গত রাতের প্রমাণ আছে। সে ভেবেছিল শুধু কন্টেন্ট তুলবে, ভয় দেখাবে দর্শককে, কিন্তু সে নিজেই এখন একটা ভয়ঙ্কর ঘটনার জীবন্ত সাক্ষ্য। কয়েক ঘন্টা বিশ্রাম নিয়ে সে আবার শহরের দিকে রওনা হয়। গাড়ির জানালা দিয়ে পিছনে তাকিয়ে দেখে সেই পুরনো ভিটে দূরে দাঁড়িয়ে আছে আগের মতোই, নীরব, অভিশপ্ত, যেন কিছুই ঘটেনি। অথচ তার মন জানে সেই রাত চিরকাল তার ভেতরে রয়ে যাবে। শহরে ফিরে রাহুল ভিডিওগুলো ডাউনলোড করে। স্ক্রিনে একটার পর একটা দৃশ্য ফুটে ওঠে। ভাঙা ঘর, শব্দ, দরজা বন্ধ হওয়ার মুহূর্ত, ইনফ্রারেড ক্যামেরায় ছায়া, শিশুর পায়ের ছাপ, আয়নায় দেখা সেই মুখ, রক্তের দাগ, সবকিছু এক ফ্রেমে দেখা যায়। রাহুল মেঝেতে পড়ে আছে, আর পাশে এক ধূসর ছায়া তার দিকে হাত বাড়িয়ে আছে। সে দৃশ্য দেখে তার গা শিউড়ে ওঠে। আর সবচেয়ে ভয়ানক মুহূর্তটা আসে ভিডিওর শেষ অংশে, যেখানে তার ক্যামেরা পড়ে আছে এক কোণায়, আর ক্যামেরার লেন্সে স্পষ্ট দেখা যায় সাদা শাড়ি পরা নারীটি নিচু হয়ে ক্যামেরার দিকে তাকিয়ে বলছে, এখানে কেউ এলে সে আর ফিরে যায় না, তুইও যাবি। রাহুল ভিডিওটি ইউটিউবে আপলোড করে না। সে বুঝে যায় এটা শুধুই কন্টেন্ট নয়, এটা এমন কিছু যা সাধারণ মানুষের চোখে পড়লে আরও বিপদ হতে পারে। সে ভিডিওটি গোপন রাখে, শুধু কিছু অংশ সংরক্ষণ করে নিজেকে মনে করিয়ে দেওয়ার জন্য। কি হতে পারে যদি মানুষ অতিরিক্ত সাহস দেখায় অজানার প্রতি? তবে এখানেই শেষ নয়। 2 সপ্তাহ পরে রাহুলকে পাওয়া যায় না। তার ফ্ল্যাটে বন্ধ দরজা, ফোন বন্ধ, ইমেলেও কোনো উত্তর নেই। তার ইউটিউব চ্যানেল ভয়ের পেছনে হঠাৎই একটি ভিডিও আপলোড হয়, শেষ রাত, সত্য ঘটনা। কেউ জানে না কে দিল ভিডিওটি। ভিডিওতে দেখা যায় রাহুল আবার সেই বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। সে ক্যামেরার দিকে তাকিয়ে বলে, আমি জানি তাতে কিছু হবে না, কিন্তু আমি ফিরে এসেছি। আমি ওর বাচ্চা না হতে পারি, কিন্তু ওর গল্প আমি শেষ করতে চাই। তারপর ক্যামেরা ধীরে ধীরে বাড়ির ভেতর ঢুকে যায়। ধুলো, অন্ধকার, শিশুর খেলনা, সেই লেখা, তুইও আমার বাচ্চার মতো হারিয়ে যাবি। ভিডিওর শেষ দৃশ্যে ক্যামেরা মেঝেতে পড়ে যায়, আর কেবল শোনা যায় এক শিশুর কান্না আর একটি মেয়ের গলা, তুই এখন আমার। এরপর থেকে রাহুল নিখোঁজ। পুলিশ তদন্ত করে, কিন্তু বাড়ির ভেতর কাউকে পায় না। কেবল তার ক্যামেরা পড়েছিল ঘরের এক কোণায়, আর তার মোবাইল বটগাছের নিচে। শীতলপুর গ্রামের মানুষ বলে, সেই পরিত্যক্ত ভিটের রাত এখন আরও ভারী হয়ে গেছে। আগে শুধু এক নারীর কান্না শোনা যেত, এখন শোনা যায় এক যুবকের চিৎকার, এক শিশুর ফিসফাস, আর জানালার পাশে কেউ যেন বারবার ক্যামেরা হাতে দাঁড়িয়ে বলে, আজকেও একটা রাত যেখান থেকে কেউ ফিরবে না।